8 জুন বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আসি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে, জরিপে লেবারের চেয়ে সামান্য এগিয়ে কনজারভেটিভ। ভ্যাটের কারণে দাম বাড়বে, কিছু নিত্যপণ্যের দেশীয় পোশাক, জুয়েলারি, রেস্তোরাঁয় প্রভাব পড়বে বেশি। অর্থবছরের শেষ মাসে বাস্তবায়ন করতে হবে 35 কাজের মান নিয়ে বিশ্লেষকদের সংখ্যা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশ সময় রাত 12টায় দুপুর 12টায় ভোট শুরু হয়, চলবে রাত 3টে পর্যন্ত। সবশেষ জরিপে জেরেমি করবিনের লেবার পার্টির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থেরেসা মেয়ের কনজারভেটিভ পার্টি। পার্লামেন্টের মোট আসন 650টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 326টি আসন। নিবন্ধিত ভোটার 4,69,00,000। সবশেষ 2015 সালে সাধারণ নির্বাচন হয় ব্রিটেনে। 331টি আসন পেয়ে সরকার গঠন করে কনজারভেটিভরা। 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত এপ্রিলে ব্রেক্সিট বিতর্কে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কনজারভেটিভ নেতা থেরেসা মে, ঘোষণা করেন আগাম নির্বাচন। যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান এবং যুক্তরাজ্যের প্রতিনিধি মিল্টন রহমান। প্রথমে চলে যাব জনাব আব্দুল হান্নানের কাছে। স্বাগত জনাব হান্নান। যুক্তরাজ্যের এই নির্বাচন এখন সারা বিশ্বেরই যা প্রবণতা দেখা যাচ্ছে, নেতৃত্বের মধ্যে অনেক ভাঙাগোড়া, আমরা যদি বিশ্ব নেতৃত্বের দিকে দেখি সেক্ষেত্রে যুক্তরাজ্যে একটা আগাম নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটার প্রভাব কীরকম হতে পারে যেই ধরনের ফলাফলই আসুক না কেন? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিউয়ারদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আজকে সারা বিশ্বে যে রাজনৈতিক বিবর্তন ঘটছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগাম ইলেকশন সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে যুক্তরাজ্যের যে নির্বাচন, এই নির্বাচনটা বেসিক্যালি আপনার ব্রেক্সিটের যে রেফারেন্ডাম ছিল, রেফারেন্ডামে হেরে যাওয়ার পরপরই আপনার ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে শুরু করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যে সনদ আছে এর 50তম আর্টিকেলের ভিত্তিতে ব্রিটিশ সরকারকে ফর্মালি অ্যাপ্রোচ করতে হয়েছে। এই যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স দুই জায়গায় ব্রিটিশ সরকার অনুমোদন পায় এবং ফর্মালি এই প্রসেসটা শুরু হয়। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মনে করেছেন যে এই ব্রেক্সিট বিষয়ে তাকে একটা বিশেষ ম্যান্ডেট, অধিকতর শক্তিশালী ম্যান্ডেট নিয়ে আগানো উচিত। এই জন্য উনি হঠাৎ করেই, যা অনেকেরই হয়তো চিন্তাভাবনার মধ্যে ছিল না, উনি 15 এপ্রিল ঘোষণা দেন যে উনি একটা আগাম নির্বাচন করতে চান। ইউরোপিয়ান ইউনিয়ন একটা শক্তিশালী এবং অত্যন্ত সাকসেসফুল জোট। এখান থেকে ব্রিটেন বেরিয়ে আসবে, এই জিনিসটা ইউরোপিয়ান সহযোগিতার জন্য একটা জোরালো ধাক্কা বলা যায়। এবং এই যুক্তরাজ্য গত কয়েক বছর যেভাবে তার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, উন্নতির দিকে যাচ্ছে, ঠিক এই মুহূর্তেই আবার এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে, এই জিনিসটা সারা বিশ্ব সম্ভবত তৈরি ছিল না। ন্যাচারালি এখানে অর্থনৈতিক উন্নয়নের গতিধারার সাথে গ্লোবাল উন্নয়নের গতিধারার একটা সম্পর্ক আছে। বিভিন্ন দেশ যুক্তরাজ্যে অনেক বিলিয়নস অফ ডলার্স বিনিয়োগ করেছে। কাজেই এখানে বিনিয়োগ, ওই সমস্ত দেশের বিনিয়োগের ভবিষ্যৎ কি হবে? এখানে মাইগ্রেশন বিষয়ক অনেক জটিলতা আছে। 3 মিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের 3 মিলিয়ন অভিবাসী ব্রিটেনে বসবাস করছেন এবং কাজ করছেন। অন্যদিকে ইংল্যান্ড থেকে 1 মিলিয়নের উপরে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী আছেন। তাদের স্ট্যাটাস এখানে কি হবে এবং এই প্রক্রিয়াটা ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার যে প্রক্রিয়াকে কিভাবে
অত্যন্ত স্মুথলি এই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, এই জিনিসটা অত্যন্ত একটা জটিল বিষয়। জনাব আব্দুল হান্নান, আমরা একটু জানতে চাইবো যে এই নির্বাচনে দিকে বাংলাদেশেরও একরকমের নজর আছে, কারণ ব্রিটেনের সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে এবং ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট সেইটার দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে যারাই আসুক না কেন ব্রেক্সিট এবং অন্যান্য ইস্যুগুলি যেগুলি আছে, এবং বিশেষ করে সর্বশেষ বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনার পরে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন একরকম হয়েছে। বলা যায় যে লেবার পার্টি এটার কিছুটা সুবিধাও পেয়েছে। আমরা আপনার কাছে ফিরবো। আমরা একটু যুক্তরাজ্যে আমাদের প্রতিনিধি আছেন মিল্টন রহমান, তার কাছ থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি একটু জেনে আসি, তারপরে আবার আপনার কাছে আসছি। মিল্টন, আমরা একটু জানতে চাই যে ভোট তো হয়ে গেছে প্রায় 7-8 ঘন্টার মতো, এই সময়ের মধ্যে ভোটের প্রবণতা কেমন দেখছেন? বুথ ফেরত যেসব জরিপ আছে সেগুলিতে কি ধরনের আভাস পাওয়া যাচ্ছে? আমরা যে কটি ভোট কেন্দ্রে আমরা যেতে পেরেছি বা খোঁজ খবর নিতে পেরেছি, স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। সাধারণত এখানে ভোটের সময় কোনো সমস্যা হয় না, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে থাকেন। এবং বিশেষ করে ভোটারদের ফ্লোটা আসবে 5টার পরে, যখন অফিস ছুটি হবে 5টার পর থেকে 10টা পর্যন্ত, ওই সময়টা বেশি। তবে এখনো বলা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যেটা জরিপে যেটা ছিল যে কনজারভেটিভ এগিয়ে থাকার যে বিষয়টি, সেটি আছে। কিন্তু নর্মালি আমরা বাঙালি কমিউনিটির মানুষ যেখানে সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে ইস্ট লন্ডনে, এই এলাকায় কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে লেবার দলের অবস্থা ভালো। হ্যাঁ, লেবারের ভোট বেশি পড়ছে এবং লেবারের সমর্থকও বেশি এখানে। বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন নির্বাচনে লড়ছেন, তাদের কি অবস্থা? হ্যাঁ, এবার তো আমাদের প্রায় 15 জন প্রার্থী হয়েছেন বাঙালি কমিউনিটি থেকে। আপনারা জানেন যে গত বছর টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং রোশেরা আলী, ওনারা এমপি নির্বাচিত হয়েছিলেন এবং ওনারা এবারও নির্বাচন করছেন। আশা করা যাচ্ছে ওই 3 জন এবারও জয়লাভ করবেন। হ্যাঁ, 3 জনের অবস্থা খুবই ভালো এবং তাদের সমর্থন নিজ নিজ এলাকায়, তাদের সমর্থনের পাল্লাও ভারী। হ্যাঁ, সেই হিসেবে আশা করা যাচ্ছে তারা এবারও নির্বাচিত হবে। এবং বাকি যারা নির্বাচন করছেন, হ্যাঁ, তাদের বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু সেখান থেকেও 2-1 জন হয়তো নির্বাচিত হতে পারে। এবং এবারেই প্রথম স্কটল্যান্ডও কিন্তু একজন বাঙালি প্রার্থী নির্বাচন করছেন। মিল্টন, ম্যানচেস্টার হামলার পরবর্তীতে বা ম্যানচেস্টার হামলার বিষয়ে এইটির কোনো প্রভাব নির্বাচনে পড়েছে কিনা? হ্যাঁ, কিছুটা তো পড়েছেই। যখন ম্যানচেস্টারের যেদিন ঘটনাটি ঘটেছিল, সেদিন কিন্তু একটা নির্বাচনের জরিপ প্রকাশিত হয়েছিল। সেখানে ওই ঘটনার আগেই কিন্তু দেখা গেছে যে কনজারভেটিভ এগিয়েছিল, কিন্তু ওই ঘটনার দিন জরিপে সাথে সাথে দেখা গেল যে লেবার দল এগিয়েছিল সেই জরিপে। হ্যাঁ, কিন্তু এরপরে আবার এই জরিপের ফলাফল আবার পাল্টে যায়। তো এবং ওই ঘটনার কারণে কিছুটা ভয়ভীতি তো আছেই ভোটারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এখানকার নিরাপত্তা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে সব জায়গায়। তো সেই হিসেবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা স্থাপনায় কিন্তু নিরাপত্তা বাহিনী। মিল্টন রহমান, আব্দুল হান্নান, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আপনাদের কাছে আবার ফিরছি। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান এবং যুক্তরাজ্য প্রতিনিধি মিল্টন রহমান। স্বাগত আপনাদের আরও একবার। জনাব হান্নান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচনটার দিকে সারা পৃথিবীর দৃষ্টি আছে এবং এই যে আপনিও বলছিলেন যে আগাম নির্বাচন, এইটি আসলে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ক্ষেত্রে এই নির্বাচনের কি ধরনের ভূমিকা বা প্রভাব পড়তে পারে? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আপনারা জানেন যে ব্রিটেনের 6 লক্ষের মতো বাংলাদেশি অভিবাসী আছেন, ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা। এখানে স্বভাবতই আমাদের ব্রিটেনের ইলেকশনের দিকে আমাদের আকর্ষণ বেশি। উপরন্তু ব্রিটেন আমাদের অত্যন্ত নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার
এবং ব্রিটেন আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন হিসাবে জার্মানির পরেই তার অবস্থান। আমরা $4 বিলিয়ন বেশি গার্মেন্টস এন্ড টেক্সটাইল আমরা এক্সপোর্ট করি। স্বাভাবিকভাবেই ব্রিটেনের ইলেকশনের বিষয়টা আমাদেরকে ভাবিত করে। বিশেষ করে এই আগাম নির্বাচনের যে উপলক্ষ তা হচ্ছে ব্রেক্সিট থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আমরা সবাই জানি যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস, উই কল ইট প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস আমরা পেয়ে আসছিলাম। এখন যদি ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, তাইলে আমরা কি অটোমেটিক্যালি ব্রিটেনে ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস পাবো? এটা একটা সরাসরি চ্যালেঞ্জ। আজকে যুক্তরাজ্যের যেই আপনার ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ তার ভবিষ্যৎ বাণিজ্যের বিষয়টা, যেখানে বিলিয়নস অফ ডলারের বাণিজ্যের প্রশ্ন এবং যেখানে মিলিয়নস অফ পিপল আর এমপ্লয়েড গেইনফুলি, এখানে উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয় জড়িত, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পুরো বাণিজ্যিক বিষয়টাই নতুন করে নেগোসিয়েশনের প্রয়োজন পড়তে পারে এবং যেটা একটা স্ট্যাবলিশ রিলেশন তৈরি হয়ে গেছে। আমি মনে করি মূলত এই জিনিসটা আমাদের জন্য একটা অত্যন্ত বড় বিষয়। সাধারণভাবে ইংল্যান্ডের সাথে আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজমান। জনাব হান্নান, আপনি সঙ্গে থাকুন। আমরা একটু মিল্টনের কাছে আরেকটা বিষয়ে জানতে চাইব। মিল্টন, বাংলাদেশ কমিউনিটি এবার নির্বাচনে কিরকম অংশগ্রহণ করছে, তাদের প্রত্যাশা কি, এবং জেরেমি করবিন যে এলাকাটিতে আছেন সেই এলাকাটিতেও যথেষ্ট বাঙালি অধ্যুষিত আছে, সব মিলে একটু চিত্রটা জানতে চাই। হ্যাঁ, এই নির্বাচন নিয়ে তো সবারই এবার আগ্রহ সবচেয়ে বেশি, এবং বাঙালি কমিউনিটিতে স্বভাবতই যে কোনো নির্বাচন নিয়ে আমরা তো নির্বাচন দেখলে একটু আনন্দিত হই, যেটা আমাদের একেবারে সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। স্বাভাবিকভাবে এখানে নির্বাচনকে ঘিরে আমাদের কমিউনিটিতে তো একটা আমেজ বিরাজ করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে ব্রেক্সিটের যে বিষয়টি আপনি বলছিলেন, যে এদিকেও কিন্তু সবার এখন দৃষ্টি, কারণ যারাই সরকার গঠন করবে তাদেরকে কিন্তু এই যে ব্রেক্সিটের মতো, এটা কিন্তু অনেক জটিল একটি প্রক্রিয়া, এই বিষয়টিকে তাদের হ্যান্ডেল করতে হবে, এবং যে সরকার যাবে তারা কিভাবে করবে, এবং সেই বিষয়গুলো কিন্তু এখন ভোটাররা বিবেচনা করছে যে কার মাধ্যমে এই কাজটি সুচারুরূপে সম্পন্ন হতে পারে। আর যেটা বাংলাদেশের রপ্তানির যে বিষয়ে, পণ্য রপ্তানির বিষয়ে যে বিষয়টি এসেছে এখানে কথায়, আপনি দেখবেন যে সিঙ্গেল মার্কেট থেকে যুক্তরাজ্য প্রায় 56% আমদানি করে থাকে। এখন যদি তারা সিঙ্গেল মার্কেট থেকে বেরিয়ে যায়, এই যে 56% পণ্য, এটার জন্য কিন্তু তাদেরকে বিশ্বের অন্যান্য দেশের দিকে হাত বাড়াতে হবে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান, কারণ যেহেতু ওইখান থেকে সস্তা শ্রম, সস্তায় পণ্য আনার একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই বিষয়ে কোনো প্রস্তুতি নিয়েছে কিনা, বাংলাদেশ এই বিষয়ে এই যে ব্রেক্সিটের এই সুযোগ নিয়ে যুক্তরাজ্যের বাজার দখল করবার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, সেটা আমাদের জানা নেই। এবং আমি যতটুকু জেনেছি, এখনো এই বিষয় নিয়ে সরকারি তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ, তো এটি কিন্তু সরকারের একটা সুযোগ, এখানে নতুন বাজার খুঁজে নেওয়া, নতুন রপ্তানির একটা সুযোগ কিন্তু এখানে রয়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে কমিউনিটির মানুষেরও কিন্তু আগ্রহ আছে। মিল্টন, অবশ্যই এই সুযোগটা আমাদের নিতে হবে। জনাব হান্নান, এই জায়গায় আপনার একটু মতামত জানতে চাই যে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিভাবে বেরিয়ে হয়ে আসবে, এবং সেটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়া, সেই জন্যই হয়তো থেরেসা মে নতুন করে এই নির্বাচনটার প্রয়োজনীয়তা অনুভব করেছেন, যারাই আসুক তারা যেন এটা একটা লম্বা প্রক্রিয়া যেহেতু বাস্তবায়ন করতে পারে, কারণ এর মাঝখানে একটা নির্বাচন চলে আসলে তখন বরং এটা বাধাগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ, মিল্টন যেটি বলছিল যে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্কটি স্থাপন হবে, সেটার জন্য হোমওয়ার্কটা করা হচ্ছে কিনা, বা এটা এখনো হলে আমরা জানি না, এরকম পর্যায়ে আছে কিনা, বাংলাদেশের অবস্থান কেমন মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এখানে প্রাসঙ্গিকভাবে যে কথাটা এসছে যে ব্রিটেন যদি ব্রেক্সিট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যায়, তাইলে আমাদের একটা চমৎকার বাজার সৃষ্টি হবে, এই জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা।
আপনারা জানেন ব্রিটেন আমাদের অত্যন্ত একটা একটা চমৎকার মার্কেট প্লেস, বরাবরের মতোই। ইভেন আমরা আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি, প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পেয়েছি, বাংলাদেশ তা ফুললি এক্সপ্লয়েট করেছে। এই জন্য আজকে বাংলাদেশে $4 বিলিয়ন বেশি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল আমরা যুক্তরাজ্যে রপ্তানি করেছি। আমি আগেও এই কথা বলেছিলাম যে এখন ব্রেক্সিট হওয়ার পরে এই যে আন্তর্জাতিক দায় দায়িত্ব, এই বিষয়টা আলোচনায় আসবে কিনা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোনোর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসেবে যুক্তরাজ্য যে সমস্ত আন্তর্জাতিক দায়বদ্ধতার মধ্যে আছে, কমিটমেন্টগুলো যেগুলো ছিল, এগুলার জনাব আব্দুল হান্নান ইম্পর্টেন্ট জিনিস। মিল্টন রহমান, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি আরো। অর্থ বছরের নতুন ভ্যাট আইন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া চেম্বার অফ কমার্সের সহসভাপতি মোহাম্মদ এনামুল হক দুলাল এবং চট্টগ্রাম জুনিয়র চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। স্বাগত জনাব এনামুল হক এবং গিয়াসউদ্দিন। এনামুল হক, এই বছর আমরা দেখছি যে দুটি বিষয় একই সঙ্গে এসেছে। ঈদ এসেছে, ঈদের আগে অবশ্যই রোজার সময় আমরা জিনিসপত্রের দাম বাড়তে দেখি, অন্যদিকে ভ্যাট আরোপ করা হচ্ছে, এখনো হয়নি, যদিও ঈদের আগে হয়তো ভ্যাট আরোপ করা মানে বাড়তি ভ্যাট আরোপের কোনো সম্ভাবনা নেই, কিন্তু সব মিলিয়ে জিনিসপত্রের দাম, ভ্যাটের প্রভাব কতটুকু পড়ছে এখনই? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে বলতে চাই, ভ্যাট আরোপ করার ফলে নিঃসন্দেহে সরকারের যে উদ্যোগ, এটা কিন্তু প্রশংসনীয়, কিন্তু আমি পাশাপাশি বলতে চাই যে বিষয়টা নিয়ে আজকে সরকার ভ্যাট আরোপ করেছেন, এই ভ্যাটটা নিয়ে সরকারের যে মানে ব্যবসায়ীরা দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভুগছেন বর্তমান। মানে এটা পার্সেন্টেজটা কার্যকরী হওয়ার আগেই দেখা যাচ্ছে বাজারে এটার ইফেক্ট চলে আসছে। এটার কারণটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, কারণ সরকার কিন্তু এইভাবে কিন্তু চায়নি যে ভ্যাট আরোপ করার আগেই বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্য বেড়ে যাক, কিন্তু এখানে অলরেডি বাজারে এটা নীতিগতভাবে প্রভাব পড়ে গেছে। তা আমরা এটা চাই সরকারকে এটা দেখুক, কারণ ভ্যাট আরোপ করার আগেই এর নীতিগত প্রভাব পড়ার ফলে সাধারণ ভোক্তারা চরম ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন বলে আমি মনে করি। এটার থেকে পরিত্রাণ পাওয়ার, জনাব এনামুল হক, এই ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকারের বাজারে তদারকি আমরা সবসময় বরাবরই দেখেছি দুর্বল। জি, আমি এই ব্যাপারে একটু বলবো। ধরুন চিনি, বাজারে কিন্তু চিনি পর্যাপ্ত আছে, সরকারের গোডাউনে চিনি পর্যাপ্ত আছে, কিন্তু চিনিটা সরবরাহের তুলনায় কম সরবরাহ হওয়ার জন্য বাজারে কিন্তু আজকে চিনির মূল্য 70 থেকে 75 টাকা বেচা কেনা হচ্ছে। আবার লবণ দেখেন, সরকার কিন্তু লক্ষ লক্ষ টন লবণ আমদানি করেছেন, এখানে 2 টাকা কেজি, 2 টাকা 3 টাকার কেজি লবণ আজকে বাজারে বিক্রি হচ্ছে 42 টাকা কেজি। যে সরকার যদি এটা আন্তরিকতার সাথে দেখে, আমার মনে হয় এটা কোনো ঘাটতি হবে বলে মনে হয় না, কারণ এটার সরকারের প্রভাব যেটা ভোক্তার উপরে যেভাবে আসছে, এটা আমার মনে হয় একটু সরকার আন্তরিক হলে এটা কিন্তু আর প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি না। জি, এনামুল হক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চট্টগ্রামে যাব। গিয়াসউদ্দিন আছেন সেখানে। জনাব গিয়াসউদ্দিন, সরকার বারবারই বলছে যে ভ্যাট, যদিও ভ্যাটের 5% বা আরও নানান রকম ছিল, সব সমান করে 15 করা হয়েছে, এই জন্য জনগণকে খুব বেশি বাড়তি কোনো কিছু টাকা খরচ করতে হবে না, নানান রকমভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছেন সরকার। এইটি ব্যবসায়ীরা বুঝছেন কিনা, বা এখানে কোনো ধরনের বোঝার ফাঁকি থেকে যাচ্ছে কিনা, সরকার ঠিক বলছে কিনা আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা বেশ কয়েকদিন ধরেই এটা খুব আলোচিত একটা ব্যাপার। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা এটা আসলে খুব আতঙ্কের মধ্যে আছে। এটা সরকার আসলে এই বিষয়টা বিবেচনা করে আমি মনে হয় এটা 10%-এর নিচে আনা অবশ্যই দরকার। আমরা বিভিন্ন সময় সরকারকে, মাননীয় অর্থমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এই বিষয়টা নিয়ে, তারপর আপনার এনবিআর এর সাথে আমাদের মিটিং হয়েছে কয়েকবার, এবং ব্যবসায়ী সমাজের সবাই একত্রিত হয়ে এই বিষয়টা এত জোরালো দাবি জানানোর পরেও কিন্তু সরকার বিষয়টা খুব একটা আমলে নেননি। এটা আমি মনে করি এটা যে দেশের জন্য
সরকার দেশের মানুষের কথা চিন্তা করে অবশ্যই এই বিষয়টা এটা 10%-এর নিচে নিয়ে আসা দরকার। এবং আমি মনে করি এটা আগামীতে ধরেন এটার উপর বিভিন্ন ধরনের পণ্যের উপর যে পরিমাণ আমাদের বাড়তি দাম দিয়ে ক্রয় করতে হবে, সেটা আসলেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে একটা তাদের অসুবিধার সম্মুখীন হবে। এবং আমি মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই বিষয়টা অবশ্যই রিভাইজ করা উচিত। আরেকটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম গত কয়েকদিন ধরেই মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়টা নিয়ে সংসদে ইতিমধ্যেই আলাপ আলোচনা করেছেন, তারাও কিন্তু দাবি জানিয়েছেন এই বিষয়টা, সবাই কিন্তু একটা চাপের মধ্যেই আছেন। এই বিষয়টা অবশ্যই আমি বলবো সরকার বিবেচনা করবেন এবং আগামীতে এটা যেহেতু এখনো বাজেট পাস হতে আরো বেশ কিছুদিন সময় আছে আমাদের হাতে, এর মধ্যে এটা একটু বিবেচনা করে আমার মনে হয় এটা সরকার অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, না হলে এটা একটা অস্থিরতা তৈরি হবে এবং আমি মনে করি দেশের স্বার্থে এটা করা উচিত। জনাব গিয়াসউদ্দিন, আমরা দেখেছি যে ব্যক্তি খাতে যেভাবে আয়কর দেওয়া হয় ব্যবসা বা অন্যান্য খাতগুলি থেকে সেইভাবে সংখ্যার দিক থেকে কম, এবং আমরা দেখি যে সরকার অনেকটা বাধ্য হয়ে সেই জন্য বিকল্প পথ হিসেবে ভ্যাটের উপরেই তার সমস্ত কনসেন্ট্রেশন নিয়ে এসেছে। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের মানে সরকারকে কিভাবে সহযোগিতার সুযোগ আছে যেন শুধুমাত্র ভ্যাট নয় অন্যান্য উৎস, কারণ আমরা জানি যে ব্যক্তি খাতে কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশের জনসংখ্যার অনুপাতে খুব অল্প সংখ্যক মানুষই কর দেন। আসলে বাংলাদেশের যে মানুষের যে এই আমাদের এই প্র্যাকটিসগুলো আসলে বিগত সময়ে ছিল না। বর্তমান সরকার যথেষ্ট পরিমাণে এই ব্যাপারগুলোতে একটা সিস্টেমের মধ্যে এনেছেন, সেই কারণেই কিন্তু অনেকটাই ডেভেলপ করেছেন আমাদের এই আপনার রেভিনিউ খাতে আমাদের অনেকটাই উন্নয়ন হয়েছে এর মধ্যে। আমি মনে করি এটা সময়ের ব্যাপার, রাতারাতি কোনো কিছু পরিবর্তন আনা এটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি মনে হয় আগামী এই বছর এতটা চাপ না দিয়ে আগামী হয়তো 1-2 বছর পরে এই চাপটা দেওয়া যায়, যেহেতু সবসময় আমরা দেখি একসাথে সব ধরনের চাপ কিন্তু দেওয়া হয়। আর ব্যবসায়ীরা কিন্তু সবসময় সরকারকে সহযোগী হিসাবে কাজ করে। আমার মনে হয় যদিও বা ব্যবসা বান্ধব সরকার, সবকিছু মিলে ব্যবসায়ীরা কিন্তু আজকে আমি বলবো বিগত যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে এখন উন্নয়নের একটা অবস্থান আছে, এই সরকার আমলে হয়েছে সেটা। আমি মনে করি এই জন্য সরকারকেও একটু বিষয়গুলো বিবেচনা করা উচিত। জনাব গিয়াসউদ্দিন, একটা বিষয় জানতে চাইবো যে সরকার যে ভ্যাট বা অন্যান্য ভাবে টাকা নিচ্ছে, ব্যবসায়ীদের কিন্তু নন গভর্নমেন্ট অ্যাক্টরস, সেটা মাস্তান হোক বা যে কোনো উৎসী হোক, সেখানেও প্রচুর টাকা দিতে হয়। সেইটার ব্যাপারে এখন ভ্যাটের ব্যাপারে যতটা সোচ্চার দেখছি, অন্যান্য যেই সূত্রগুলিতে যেগুলি বেআইনি উৎসতে টাকা দিতে হয় সেটার ব্যাপারে একটা একসঙ্গে ব্যবসায়ীরা খুব বেশি সোচ্চার হতে দেখি না, অথবা আমার দেখারও ভুল হতে পারে, সেটা কেন? না, বিগত আপনি যে কোনো সময়ে দেখেন সরকারের যদি কোনো ধরনের যদি এই ধরনের অযৌক্তিক কোনো কিছু সরকার ব্যবস্থা নিয়ে থাকেন, তাহলে ব্যবসায়ীরা অবশ্যই তার বিপক্ষে একটা অবস্থান নিয়েছিল, এটা বিগত সময়ে দেখা গেছে। আমরা সরকারকে সবসময় সহযোগিতা করতে চাই, সরকারের সহযোগী হিসাবে আমরা ব্যবসায়ীরা আছি এবং ব্যবসায়ীরা সহযোগী হয়ে কাজ করে বলেই কিন্তু আজকে বর্তমান সরকার এরকম একটা অবস্থানে আছে। আমি মনে করি গিয়াসউদ্দিন, এনামুল হক দুলাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডুর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। শুরুতে এক গাদা প্রকল্প গ্রহণ, মাঝামাঝিতে কাটছাট এবং শেষ দিকে বাস্তবায়নের তোড়জোড়। এডিবি বাস্তবায়নের এটি চিরাচরিত নিয়ম, চলতি অর্থ বছরেও এর থেকে বের হতে পারেনি সরকার। এবার সংশোধিত বাজেটে 1,19,296 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার, তবে 11 মাসের শেষে বাস্তবায়ন হয়েছে এর মাত্র 65 ভাগ। সেক্ষেত্রে বাকি 1 মাসে বাস্তবায়ন করতে হবে 35 ভাগ। তাতে কাজের সমান কতটুকু মান থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ওয়াজিদ হাসান শাহ, রিসার্চ ফেলো, BIDS। স্বাগত জানাব ওয়াজিদ। এই যে প্রবণতাটির কথা আমরা প্রতি বছরই দেখি এবং শেষ মুহূর্তে সারা বছরে আমরা যে কাজ করেছি তার প্রায় অর্ধেকেরও বেশি কাজ যদি 30 দিনে করতে হয়, এটা আসলে কিভাবে সম্ভব? সরকারের সেই সক্ষমতা আছে কিনা, আর সারা বছর জুড়ে এটা যেন করা যায় একটা নির্দিষ্ট গতিতে, সেই ব্যাপারে সরকারের কোনো প্রস্তুতি আছে কিনা? ধন্যবাদ। যেটা দেখা যায় প্রতি বছরই আমাদের কিন্তু প্রথম 11 মাসে এডিবির বাস্তবায়ন 60 থেকে 70 ভাগের মধ্যেই থাকে। এই বছর 65 ভাগ, গত বছর 62 ভাগ, তার আগের বছর 67 ভাগ, তার আগের 2 বছর এরকম 66 এবং 63 ভাগই ছিল। সুতরাং দেখা যায় একটা হিড়িক লাগে।
আপনি যদি তার সাথে দেখেন এই বছর কিন্তু ঈদ পড়বে জুন মাসে, সুতরাং আমরা যদি যে 42,000 কোটি টাকা খরচ বাকি এডিপির, সেটা যদি দৈনিক গড় দেখি সেটা হয় 1403 কোটি টাকা দিনে। তার মধ্যে ঈদ পড়ছে, ঈদের ওই সময় 5 থেকে 7 দিন কোনো কাজই হয় না, শুক্র শনিবার আছে, ঠিক আছে, শুক্র শনিবার বেশি ধরতে হয়, কারণ আমাদের এখানে ঈদ আমরা দেখি যে যেহেতু এই বছর হয়তো 27 তারিখের দিকে ঈদ পড়বে, অর্থাৎ 20 তারিখের থেকেই আসলে কাজ যেটা আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক বলি সেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এইটা কিন্তু একটা বড় দুর্বলতা। এবং আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে যে কথাটা বারবার বলে আসছি, একটা হলো ইউটিলাইজেশন অফ ফান্ডস, আরেকটা হলো ইউটিলাইজেশন অফ দ্য এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফান্ডস। এখন ফান্ডটা খরচ করার অর্থই না যে কাজটার জন্য ব্যবহার হচ্ছে বা ব্যয় হচ্ছে সেটা ঠিক মতো হবে। এবং প্রতি বছরই কিন্তু এই একই সমস্যাটা আমাদের দেখা যায় বছরের প্রথম মাস, এডিপি বাস্তবায়নের প্রথম মাস জুলাই মাসে হয়তো 1% ব্যয় হয়, কিন্তু জুন মাসে এসে 30-35% ব্যবহার হয় বা ব্যয় হয়। এখন ব্যয় অর্থ এই না যে কাজের উদ্দেশ্যে ব্যয়টা হচ্ছে সেটা আশানুরূপভাবে বাস্তবায়িত হবে। এবং আপনি যদি দেখেন এই বছর যে পরিমাণ ব্যয় হয়নি 42,000 কোটি টাকা, সেটা কিন্তু 2011-12 অর্থ বছরের পুরো এডিপির সমান। এখন প্রতি বছরই এটা হচ্ছে এবং দুর্ভাগ্যক্রমে দেখা যাবে ভবিষ্যতেও এরকম চলতে থাকবে। জুলাই মাসে যদি 1% মাত্র খরচ হয়, আমরা কি করে ধরেন 30% খরচ করতে পারি জুন মাসে এসে? অবশ্যই জনাব ওয়াজিদ, এই ক্ষেত্রে সরকার আসলে কোন ধরনের মেকানিজম যদি গ্রহণ করে তাহলে এটা একটা সুষমভাবে বন্টন করা যায়? অবশ্যই জুনের দিকে একটু বেশি হবে, কিন্তু সেটা 1 আর 35 হতে পারে না, সেটা হয়তো 10 এবং 12-15 হতে পারে, বা 20 ধরলাম, সেটাও মানতে পারি। কিন্তু অনেকেই বলছে যে আমাদের হয়তো ফিসক্যাল ইয়ারটা চেঞ্জ করা দরকার, অর্থ বছরটা হয়তো বর্ষার মধ্যে না ফেলে আমরা হয়তো জানুয়ারি টু ডিসেম্বর করতে পারি, কারণ এই বর্ষার মৌসুমে কিন্তু অনেক ধরনের কাজ করাও কিন্তু মুশকিল হয়ে যায় মাঠ পর্যায়ে। এবং আপনি যদি দেখেন এই যে 42,000 কোটি টাকা, এটা প্রায় 1.5টা পদ্মা ব্রিজের বাজেটের সমান। জি অবশ্যই, এবং এটা আসলে এই সময়ে কাজ করা এবং সেটার মান এবং রিকনসিল কিভাবে করা হবে সেটাও আসলে খুবই প্রশ্ন সাপেক্ষ। ওয়াজিদ হাসান শাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।